দরকার? পিরিয়ডিক টেবিল অফ এলিমেন্টস। দেখেন আমাদের এই রুমটাতে কয়েকটা পিরিয়ডিক টেবিল আছে, বের করেন কোথায় কোথায় আছে। আর আর হ্যাঁ, দেখেন তো এখানে কয়টা এলিমেন্ট আছে পিরিয়ডিক টেবিলে, কি কি আছে একটু দেখেন তো, কি কি লেখা আছে আমাকে বলেন। পিরিয়ডিক টেবিলে কি কি লেখা আছে? একটা সিম্বল আছে না? সিম্বল আছে। আর কি কি আছে? অ্যাটমিক নাম্বার আছে। অ্যাটমিক নাম্বার কি? হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার? কেউ একজন বলেন হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার? তাহলে এখানে অ্যাটমিক নাম্বার আছে লেখা। আর কি আছে? আর কি আছে একটা পিরিয়ডিক টেবিলে? অ্যাটমিক ম্যাস নাম, অ্যাটমিক ম্যাস আছে। আর কি কিছু লেখা থাকে? অনেক পিরিয়ডিক টেবিলে ইলেকট্রোনেগেটিভিটি থাকে, এটার আলাদা একটা আছে। অনেকতে আছে কি নিউক্লিয়াস রেডিয়াসটা লেখা থাকে, অ্যাটমিক রেডিয়াসটা থাকে। আয়োনাইজেশন এনার্জি থাকতে পারে। একটা পিরিয়ডিক টেবিলে একটা সিম্বল থাকে, এর চারপাশে দেখবেন অনেক নাম্বার লেখা থাকে, এবং আমরা হচ্ছে নাম্বারটা কিভাবে পিরিয়ডিক টেবিলে থাকে তার ফরম্যাটটা আমরা দেখেছিলাম, মনে আছে? এখানে অ্যাটমিক নাম্বার থাকে আর এখানে অ্যাটমিক ম্যাস থাকে, রাইট? এটাই হচ্ছে আমার পিরিয়ডিক টেবিলের কনফিগারেশন, এরকম হয়। এখন পিরিয়ডিক টেবিল কি 118টা এলিমেন্টসকে অর্ডারলি সাজায়, 118টা এলিমেন্টসকে অর্ডারলি সাজায়, সিকোয়েন্সলি সাজায়। এখন সিকোয়েন্সটা কি নিয়ে হয়, এটাই হচ্ছে কোয়েশ্চেন। প্রথমে আসি পিরিয়ডিক টেবিলের ইম্পর্টেন্সটা কিসের। আমার দেখা গেছে যে 118টা এলিমেন্টস, 118টা এলিমেন্টসের 118টা ভাবে মনে রাখা তো তাকে দরকার নাই, তাই না? তাকে আমি যদি কোনো গ্রুপের মধ্যে ফেলি, মনে করেন যে 118টা এলিমেন্টস কোনো না কোনো গ্রুপের মধ্যে আছে, ওটা টানার কি দরকার? 118টা এলিমেন্টস, 118টার মধ্যে যদি আমি গ্রুপ ওয়াইজ ভাগ করি, একটা গ্রুপের যদি আমি প্রপার্টিজ জানি, তাহলে আরেকটা সেই গ্রুপের যা যা এলিমেন্টস আছে সে কিভাবে অ্যাক্ট করবে সেটা আমি জানতে পারবো, তাই না? একটা গ্রুপ গেল, মনে করলাম যে এটাকে আরেকটা আমি ক্লাসিফিকেশন আরেকভাবে করলাম, এর আমি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কেও জানতে পারবো, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কেও জানতে পারবো। সো আমার বেসিক্যালি 118টা এলিমেন্টস সম্পর্কে জানতে হচ্ছে না, তার আমি যদি তার গ্রুপ সে কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে সেটা যদি জানি, তাহলে কিন্তু আমি অনেক কিছু জানতে পারছি, তাই না? সো পিরিয়ডিক টেবিল এটা এক কারণে জরুরি, এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তারপর যদি মনে করেন রিয়াকশনের ক্ষেত্রে আসি, রিয়াকশনের ক্ষেত্রে আসলে একটা কিভাবে রিয়্যাক্ট করে, কোনো একটা এলিমেন্ট কিভাবে রিয়্যাক্ট করে, এইটা আমি হচ্ছে যদি জানতে পারি, তাহলে ওই এলিমেন্ট অথবা ওই ক্লাসিফিকেশনের এলিমেন্টসগুলো কীভাবে রিয়াকশানে অংশগ্রহণ করবে সেটাও জানতে পারবো, তাই না? ওকে, তার রিঅ্যাক্টিভিটি সম্পর্কে জানতে পারবো, তার সাইজ শেপ সম্পর্কে জানতে পারবো, যেটা হচ্ছে কাছাকাছি ছোট থেকে বড় কোনটা যাচ্ছে, কোনটা রেডিও অ্যাক্টিভ কোনটা রেডিও অ্যাক্টিভ না, এগুলো সবই কিন্তু আমি পিরিয়ডিক টেবিল দেখলেই বুঝতে পারবো, যদি আমি জানি যে পিরিয়ডিক টেবিলের কনফিগারেশনটা কীরকম। ওকে, এখন পিরিয়ডিক টেবিল প্রথমে যখন আবিষ্কার করা হয় তখন হচ্ছে ব্যাপারটা এরকম ছিল যে 3টে এলিমেন্ট নেওয়া হতো, 3টে এলিমেন্ট নেওয়া হতো। প্রথম দিকে যখন পিরিয়ডিক টেবিল আবিষ্কার হয় তখন হচ্ছে আবিষ্কার মানে পিরিয়ডিক টেবিল করা হচ্ছে, তারা একটা এরকম একটা নেসেসিটি আবিষ্কার করেছে যেখানে হচ্ছে আমার সব কয়টা এলিমেন্টকে তারা সাজাবে, অর্ডারলি সাজাবে। 3টে এলিমেন্ট নিত, 3টে এলিমেন্টের মধ্যে প্রথমটা অ্যান্ড থার্ড যেটা থাকবে সেইটার
মানে সেটার অ্যাটমিক ম্যাসের এভারেজটাকে মিডিয়ামে রাখতো। ফার্স্ট অ্যান্ড থার্ড এলিমেন্টটা নেয়ার পর অ্যাটমিক ম্যাস এর এভারেজটাকে, যেই এভারেজ থাকবে সেইখানে একটা ভিতরে একটা এলিমেন্ট বসতো, ঠিক আছে। এরপর আসে কি, এরপর হচ্ছে এটা তো হচ্ছে কাজে দিল না, কারণ দেখা গেছে যে তখনও ফুললি এলিমেন্টস আবিষ্কার হয় নাই। এরপর আসে কি, এরপর নিউল্যান্ড নামে একটা লোক, সে হচ্ছে মানে অষ্টক সূত্র বলা হয় নিউল্যান্ডের কি হয় সেখানে বেসিক্যালি ওই যে হারমোনিয়ামে আমরা যে সারেগামা পাধানিসা করি সেই সা টু সা 8টা হয়, 8টা হয়। সা টু সাতে দেখবেন যে প্রথমে সা থেকে আরেকটা সাতে আসতে 8টা রিপিট হয়। ওই রকম একটা রুলের উপর ভিত্তি করে একটা এলিমেন্টকে নেয়, ওই রকম 7টা এলিমেন্ট যায়। 8 নাম্বার এলিমেন্টটা আবার সেম ক্যারেক্টারিস্টিক্সের আসে, অথবা সেম ক্যারেক্টারিস্টিক্সের না আসলেও এইটার সিকোয়েন্সে কোনো কিছু হয় যেটা ইনক্রিজ হয়, ঠিক আছে। দেখা যাবে যে এইখান থেকে আসার পর এখানে এসে আবার এক হবে, এখান থেকে আসার পর আবার এখানে এসে এক হবে, ঠিক আছে। এভাবে আসতে থাকে। এটা হচ্ছে 8টা করে করে। তো এখানেই হচ্ছে ওনারা বেসিক্যালি পিরিয়ডে ভাগ করে। পিরিয়ডের ভাগটাই এরকম হয় যে 7টা থেকে আবার নিচে যে আসছে, এইভাবে তারা একটা করে পিরিয়ড ক্রিয়েট করে। কিন্তু এখানে যেটা প্রবলেম হচ্ছে সেখানে হচ্ছে যে কিছু কিছু এলিমেন্টস এটার মানে এই রুলের মাঝে আসছে না। 3টাতে তো ডেফিনেটলি আসছিল না, 8টাতেও প্রত্যেকটা এলিমেন্টস এর মধ্যে ঢুকছে না। এর জন্য পরবর্তীতে যদিও এটা এটাতেও অ্যাটমিক ম্যাস ইউজ করা হয়েছে এবং এটাতেও এখান থেকে পিরিয়ড আসছে আর কলামও আসছে। এখানে 2টো ভাগে ভাগ করা হয়েছিল, এইভাবে হরিজন্টালি আর একটা কি ভার্টিক্যালি, 2টা ভাগে ভাগ করা হয়। এরপর যেটা সবচাইতে বেশি আমরা হচ্ছে মানে মোটামুটি ওই সময়ে এটাই ছিল মোটামুটি স্বীকৃত, কোনটা সেটা হচ্ছে মেন্ডেলিফের যেই পিরিয়ডিক টেবিলটা করা হয়। মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলটা আইদার 1872 অথবা 1869 সালে করা হয়েছে, ওকে। এই দুটো টাইমে যে কোনো একটা টাইমে করা হয়। তো উনি কি করেন, উনি হচ্ছে বেসিক্যালি একটা পেরিয়ডিক টেবিল করেন যেখানে সে অর্ডারটা করে অ্যাটমিক ম্যাস নিয়ে। মেন্ডেলিফেরটা লিখি, ordered by atomic mass, AM দিলে অ্যাটমিক ম্যাস বুঝবেন। উনি এখানে 2টা ভাগে ভাগ করেন, কেমিক্যাল অ্যান্ড সিমিলার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজে ভাগ করেন। আয়োনাইজেশন এনার্জি 1 2 3 4 ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি আর এটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। পরবর্তীতে আসবে এগুলা কি, এনার্জি। আচ্ছা, সিমিলার কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ থাকে এবং এখানে একটা লাইন নাই, সেটা হচ্ছে ওনারা এখানে উনি হচ্ছে কি করেন, গ্রুপ অ্যান্ড পিরিয়ডে ভাগ করেন। উনি গ্রুপ অ্যান্ড পিরিয়ডসে ভাগ করেন, ঠিক আছে। উনি 8টা গ্রুপ দেন অ্যান্ড 7টা পিরিয়ডস তো থাকেই, ঠিক আছে। উনি গ্রুপ নাম্বার দেন কত, 8টা আর 7টা পিরিয়ডস। তো এখন উনি এতটা ফেমাস কেন এই পিরিয়ডিক টেবিলের জন্য? কারণ উনি সর্বপ্রথম যতগুলো এলিমেন্টস ততদিনে আবিষ্কার হয়েছিল প্রত্যেকটা এলিমেন্টসকে উনি পিরিয়ডিক টেবিলে বসাতে পেরেছিলেন উইদাউট এনি প্রবলেম।
উনি যতগুলা এলিমেন্টস আবিষ্কার হয়েছিল প্রত্যেকটাকেই পেরিয়ডিক টেবিলে বসাতে পেরেছিলেন, সাথে উনি একটা জিনিস প্রেডিক্ট করেছিলেন, উনি কিছু স্পেস খালি রেখেছেন। দেখেন এখানে অনেকগুলো স্পেস খালি, দেখেছেন? এই স্পেস খালি রেখেছিলেন এবং উনি প্রেডিক্ট করেছিলেন সামনে যদি কোনো এলিমেন্ট আবিষ্কার হয় তাহলে এই রুমগুলোতে বসবে। ঠিক আছে, তখনও এলিমেন্ট কিন্তু সবকটা আবিষ্কার হয় নাই, বাট তার প্রেডিকশনই ছিল যদি কোনো এলিমেন্ট আবিষ্কার হয় তাহলে এই রুমগুলোতে বসবে। ক্লিয়ার? এই জন্য উনি খুব প্রসিদ্ধ। কিন্তু এখন যখন সবচেয়ে বড় এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে অ্যাটমিক ম্যাস নিয়ে। কি প্রবলেম? যখনই আমি কোনো এলিমেন্টের অ্যাটমিক ম্যাস নিয়ে কাজ করি তখন কি হয়, তখন দেখা যায় যে একই এলিমেন্টের দুটো এলিমেন্টের অ্যাটমিক ম্যাস কাছাকাছি হতে পারে, একই হতে পারে, অথবা এমনও হলো যে এলিমেন্টের অ্যাটমিক নাম্বার হচ্ছে একটা আগে কিন্তু তার অ্যাটমিক ম্যাস একটু কম। মনে করলাম যে এলিমেন্টের দুটো হচ্ছে 52 আর 53, সেই অনুযায়ী অ্যাটমিক ম্যাস 53 এর বেশি হওয়ার কথা, দেখা যায় যে 52 এর অ্যাটমিক ম্যাস বেশি হতেই পারে। সো এই কারণে এই অ্যাটমিক ম্যাসের এইরকম ডিসক্রিপেন্সির জন্য ওনারা কি করলেন, অ্যাটমিক ম্যাসটাকেই বাদ দিয়ে দিলেন। তার সাথে আরেকটা জিনিস আছে, আইসোটোপ। আইসোটোপ তখন আবিষ্কার হয় নাই যতক্ষণ মেন্ডেলিভ যেই এটা করেছিলেন ততদিনে আইসোটোপটা আবিষ্কার হয় নাই। আইসোটোপ আবিষ্কার হওয়ার পরে আমরা কি জানলাম, একই এলিমেন্টের তো কয়েকটা অ্যাটমিক ম্যাস থাকতে পারে, তাই না? তাহলে কোনটা বসবে? একই এলিমেন্টের কয়েকটা অ্যাটমিক ম্যাস থাকতে পারে, তাহলে কোনটা বসাবেন, তাই না? অ্যাটমিক ম্যাস একটা প্রবলেম, তার মানে অ্যাটমিক ম্যাসই বেসিক্যালি এটার বড় প্রবলেম। তো এখন তাহলে কি হয়, এই জন্য এখন আমরা মডার্ন পেরিয়ডিক টেবিল ইউজ করি। ঠিক আছে, মডার্ন পেরিয়ডিক টেবিল ইউজ করি। প্রত্যেকটা এলিমেন্টের প্রোটন নাম্বার ডিফারেন্ট, তাই না? প্রত্যেকটা এলিমেন্টের প্রোটন নাম্বার ডিফারেন্ট, একটার সাথে আরেকটার প্রোটন নাম্বারে মিল আছে, তাই না? এবং প্রত্যেকটা প্রোটন নাম্বার যদি ডিফারেন্ট অ্যান্ড পার্টিকুলার হয় তাহলে আমি যদি এটাকে ভিত্তি ধরে কোনো কিছু করি তাহলে আমার তো ডেফিনেটলি রুমগুলো একটা রুমে একটাই বসবে, তাই না? এটা নিয়ে তো আর কোনো সন্দেহ থাকে না। সো অলসো বেসড অন আ ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস ইন টার্মস অফ দেয়ার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ, এই জিনিসটা এখনও আছে। ঠিক আছে, এদেরকে এই ক্লাসিফিকেশন কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজের মাধ্যমে হয়, অ্যান্ড এই কারণে এটাকে কি হিসেবে ধরা হয়, এক্ষেত্রে আমরা দুইটা জিনিস করি। প্রথমে বলি অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বারই হচ্ছে পেরিয়ডিক নাম্বার, তাই না? সো অ্যাটমিক নাম্বার অনুযায়ী করব কেমিক্যাল, এবং দেখবেন যে ঠিক নাম্বারই ক্লাসিফিকেশন যদি করি তাহলে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ আইদার সেম থাকবে অথবা সিকোয়েন্সলি বাড়তে থাকবে। ওকে, হরিজন্টাল যেই রোটা থাকবে, হরিজন্টাল রো, এটাকে আমরা কি বলবো, পিরিয়ড। হরিজন্টাল জাস্ট লাইক মেন্ডেলিভ যেটা বলেছে, হরিজন্টাল রোকে বলছি আমরা পিরিয়ড। পিরিয়ড থাকবে কয়টা, 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে, আচ্ছা আরেকটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যালকে আমরা এখন কি বলবো, ভার্টিক্যাল রোগুলোকে আমরা বলবো গ্রুপ, এবং গ্রুপ 1 থেকে 18 পর্যন্ত আছে, এবং এদের মাঝে সাব গ্রুপ আছে, গ্রুপ আছে এদের মাঝে, সাব গ্রুপ আছে। এদেরকে আমরা সেম ফ্যামিলিও বলতে পারি, গ্রুপগুলোকে আমরা বলি সেম ফ্যামিলির এলিমেন্ট। সেভারাল গ্রুপস হ্যাভ নেমস অ্যাজ ওয়েল অ্যাজ নাম্বারস, তাই না? এখন আমরা গ্রুপের কিছু নাম ইউজ করি। আচ্ছা, আমরা আসি এখন পিরিয়ডিক টেবিলে। এখানে হচ্ছে 112টার মতো একটা পিরিয়ডিক টেবিল আছে, আপনারা এটাও দেখতে পারেন। দেখেন আপনাদের সামনে অনেকগুলো পিরিয়ডিক টেবিল আছে, ওইদিকে আছে, এখানে আছে, তো আপনারা চেক করেন। এটা হচ্ছে আমাদের এখনকার পিরিয়ডিক টেবিল। যদিও মডার্ন সায়েন্সে পিরিয়ডিক টেবিলকে যদি আমরা করি, পিরিয়ডিক টেবিলের এখন মেইন যে থিম সেটা হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন। ইলেকট্রন কনফিগারেশন
একই জিনিস, সেম জিনিস, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, যেই অরবিটালে ইলেকট্রন যায় লাস্টে সেই অরবিটাল দিয়েও আমরা এলিমেন্টকে ক্লাসিফাই করতে পারি। ওকে, সো এখন মানে যেটা এখন প্রচলিত সেটা কি, সেটার ভিত্তি হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন, নট ইভেন অ্যাটমিক নাম্বার, ইলেকট্রন কনফিগারেশন। আচ্ছা, তাহলে আমরা এখন এটা ডান না, আমি এটা মুছে ফেলি। আমার এখানে একটা আইডিয়াল পিরিয়ডিক টেবিল আছে, ঠিক আছে। এখন আইডিয়াল পিরিয়ডিক টেবিলকে যদি ভাঙতে চান তাহলে আপনারা, আমি তো বলে দিয়েছি পিরিয়ড থাকবে 1 থেকে 7 আর গ্রুপ থাকবে 1 থেকে 18। আচ্ছা, প্রথমে আমরা কিসে আসি, আমরা হচ্ছে পিরিয়ড দিয়ে শুরু করি, বাম থেকে ডানে যাচ্ছে, রাইট। আচ্ছা, এখন পিরিয়ডগুলোর কি মানে কি বলবো বলেন, দেখেন তো অ্যাটমিক নাম্বার বৃদ্ধি পাচ্ছে না, এদিক থেকে গেলে অ্যাটমিক নাম্বার বৃদ্ধি পাচ্ছে। ডু ইউ নো ইলেকট্রোনেগেটিভিটি? ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে, আমি বলে রাখছি, এটা পরের চ্যাপ্টারে আমরা করব, সেটা হচ্ছে ইলেকট্রনকে নেয়ার ক্ষমতা। ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ইলেকট্রনকে লাস্ট শেল থেকে আরেকটা, দুটো মনে করেন দুটো অ্যাটম আছে, একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটম কয়টা ইলেকট্রন নিতে পারবে সেটাই তার, সেই ক্ষমতাটাই হচ্ছে তার ইলেকট্রোনেগেটিভিটি। ওকে, দেখেন ইলেকট্রোনেগেটিভিটি সাধারণত বাম থেকে ডানে গেলে বাড়ে, অ্যান্ড ডেফিনেটলি এদের নিউক্লিয়ার রেডিয়াস কি হবে বলেন, রেডিয়াস কমে যাবে বাম থেকে ডানে গেলে, আর নিচ থেকে উপরে গেলে, সরি উপর থেকে আর নিচে গেলে আরো বাড়বে। ওকে, আচ্ছা, কমে যাবে মানে বাম থেকে ডানে গেলে কি হবে, কার্বন আর মনে করেন এখানে কার্বন আছে, নাইট্রোজেন আছে, তো বাম থেকে ডানে গেলে রেডিয়াস ছোট হয়ে যাবে। আকর্ষণের জন্য না, দেখেন আমি যে সিম্পলি বলি, আমরা 11-12 থেকে এদিকে যাচ্ছি, 15-তে যাচ্ছি, 11 চাইতে 15 বড় হবে না, ইলেকট্রন বেশি থাকবে। ও সরি 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 আমার শেল তো সেম হবে। ওকে ফাইন, ঠিক আছে, শেল যদি সেম হয় তাহলে আমি রেডিয়াস চিন্তা করব না। ওকে, যদি উপর থেকে নিচের দিকে যাই তখন শেল বাড়তে থাকবে, তখন আমরা রেডিয়াস চিন্তা করতে থাকবো। ওকে, ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে শেল বাড়তে থাকলে এর রেডিয়াস বাড়তে থাকবে, রেডিয়াস মানে এর ব্যাস, ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে সে তো নিচে গেলে বাড়বে, সেটা তখন তো সেটাই বলতেছি, নিচে গেলে বাড়বে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে, তাহলে গ্রুপের যত আপনি উপর থেকে নিচের দিকে যাবেন এর রেডিয়াসটা বাড়তে থাকবে। ওকে, আর হচ্ছে আর 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 কি, অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি, নিউক্লিয়াস রেডিয়াস, আর হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, যেটা আয়োনাইজেশন এনার্জি একটু আগে আমি আইই লিখেছিলাম, রিমেম্বার আইই, আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি হচ্ছে, যদি আমি কেবল একটা বললাম ইলেকট্রন নেয়ার ক্ষমতা, আর একটা হচ্ছে ইলেকট্রন ছাড়ার ক্ষমতা, একটা ছিল ইলেকট্রন নেয়ার ক্ষমতা আর একটা হচ্ছে ইলেকট্রন ছাড়ার ক্ষমতা। এটাও দেখবে যে মেটাল যারা তাদের এটা কম থাকে, যারা নন মেটাল তারা বেশি থাকে। আচ্ছা, আমি এখন এখানে দুটো টার্ম ইউজ করেছি, সেটা কি মেটাল আর নন মেটাল। ওকে ফাইন, এবার আসি, আমরা যদি পিরিয়ডিক টেবিলকে ভাগ করি তাহলে আমরা হচ্ছে মেটাল, নন মেটাল আর মেটালয়েড তিনটা পাবো, তিনটা শ্রেণী পাবো, মেটাল, নন মেটাল অ্যান্ড মেটালয়েড। বলবেন? আচ্ছা, মেটাল, নন মেটাল অ্যান্ড মেটালয়েড, মেটাল, নন মেটাল অ্যান্ড মেটালয়েড।
সোজাভাবে যদি বুঝাই তাহলে মেটালগুলো হচ্ছে দেখেন এই কালারগুলো কি ক্রিম কালারেরগুলো মেটাল, বাম পাশের বেশিরভাগই মেটাল। নন মেটাল হচ্ছে এই ব্লু কালারগুলো। ক্লিয়ার? হাইড্রোজেন সহ আমার ডান পাশের যেই আপনাদের ডানটাই বলছি, বোঝা যাচ্ছে? আপনাদের কিন্তু ডান পাশের এলিমেন্ট গুলা হচ্ছে নন মেটাল, সাথে কিছু আছে মেটালয়েড, সেটা হচ্ছে এই গ্রিন কালারের গুলা। হ্যাঁ, আচ্ছা, নন মেটাল আর মেটালয়েডের আগে ক্লাসিফিকেশন মানে বৈশিষ্ট্যগুলো দেখে নিই। মেটালগুলো সাধারণত সলিড হয়, দেখেন মেটালগুলো সাধারণত শাইনি সলিডস হয়, বেশিরভাগ শাইনি সলিড। কন্ডাক্ট হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, মেটালগুলো কি করে? ইলেকট্রিসিটি অ্যান্ড হিট কন্ডাক্ট করতে পারে, এদের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি অ্যান্ড হিট ইজিলি কি হবে? পাস করতে পারবে। আরেকটা হচ্ছে ম্যালিয়েবল অ্যান্ড ডাকটাইল, এদেরকে ইউ ক্যান গিভ ইট আ শেপ, ইউ ক্যান গিভ ইট আ শেপ। আচ্ছা, এরপর আসি নন মেটালস। নন মেটালসগুলো সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস তিন ফর্মেই পাওয়া যায়। ওকে, সলিড, লিকুইড, গ্যাসিয়াস তিন ফর্মেই পাওয়া যায়। এরা সাধারণত হয় কি নন কন্ডাক্টরস, আপনি এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি অর হিট কি করতে পারবেন না, পাস করতে পারবেন না। এরা যদি সলিড হয় তাহলে ভঙ্গুর হবে। ইফ মাই নন মেটালস আর সলিড দে উইল বি ব্রিটল। এখন এই দুটার মাঝে একটা জিনিস আছে, সেটা হচ্ছে মেটালয়েডস। মেটালয়েডসের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা সেমিকন্ডাক্টরস, দুই ধরনেরই কাজ করতে পারবে। মানে এরা খুব সীমিত পরিমাণে ইলেকট্রিসিটি কি করতে পারবে? কন্ডাক্ট করতে পারবে। শাইনি সলিডস হয় মেটালদের মতো, ব্রিটেল হয় নন মেটালদের মতো, অ্যান্ড তারা সেমিকন্ডাক্টরস। আচ্ছা, প্রত্যেকটা পেরিওডিক টেবিলের কিছু কিছু গ্রুপের নাম আছে, আমরা প্রথমে বলেছি তাই না? গ্রুপ 1 এর নাম কি? গ্রুপ 1 এর নাম হচ্ছে অ্যালকালি মেটাল। গ্রুপ 1 গুলো হচ্ছে অ্যালকালি মেটাল রিঅ্যাক্টিভ। এদের বৈশিষ্ট্য হচ্ছে কি? এরা হাইলি রিঅ্যাক্টিভ। গ্রুপ 2 এর নাম হচ্ছে, বলেন কি? অ্যালকালি আর্থ মেটাল। অ্যালকালি আর্থ মেটাল, ওদের চাইতে একটু কম রিঅ্যাক্টিভ। এগুলো আমরা হচ্ছে আর্থে অনেক পরিমাণে পাই, দ্যাটস ওয়াই এটার নাম কি? অ্যালকালি মেটাল, অ্যালকালি আর্থ মেটাল। বাংলায় এটার নাম হচ্ছে মৃৎক্ষার ধাতু। আচ্ছা, এরপর গ্রুপ 3 এর কিছু এলিমেন্ট সাথে ল্যান্থেনাইড সিরিজ, কিছু এলিমেন্ট সাথে ল্যান্থেনাইডের যে 57 থেকে যে ল্যান্থেনাইড সিরিজ আসবে, ল্যান্থেনাইড সিরিজ কি? আপনার পেরিওডিক টেবিলের 57 থেকে কি হয়? একটা এরকম লাইনের মতো চলে যায়। এখানে আমরা বেসিক্যালি এফ অরবিটালের এফ সিরিজের কিছু এলিমেন্টকে জায়গা করে দিই, এদেরকে আমরা বলি কি? ল্যান্থেনাইড সিরিজ। তো ল্যান্থেনাইড সিরিজ সাথে হচ্ছে আমার 21, 39, 57, এই তিন মানে এই দুটো এলিমেন্ট সাথে ল্যান্থেনাইড সিরিজকে আমরা বলি কি? রেয়ার আর্থ মেটাল। এরা বেসিক্যালি বলতেছে এদেরকে রেয়ার আর্থ মেটাল, বাট এই নামটা দেওয়ার সত্ত্বেও এরা রেয়ার না, দে আর নট রেয়ার। কিন্তু তখন যখন এই পেরিওডিক টেবিলটা করা হয় সেই সময় দে কনসিডার্ড ইট অ্যাজ রেয়ার, দ্যাটস ওয়াই এদেরকে আমরা বলি কি? রেয়ার আর্থ মেটাল। আচ্ছা, এরপর যেই গ্রুপগুলো করা হয়, এই গ্রুপগুলোর প্রথম যেই এলিমেন্টটা থাকে সেই এলিমেন্টের নাম ধরে গ্রুপ করা হয়। কার্বন সিরিজ, কার্বন গ্রুপ এলিমেন্ট, তার মানে আমার ডেফিনেটলি এইটার কথা বলা হচ্ছে। এই যে আমার 14 নম্বর যে গ্রুপ, কার্বন গ্রুপ এলিমেন্ট, বোরন গ্রুপ এলিমেন্ট, তাই না? নাম ধরে ধরে করা হয়। শুধু আমার অক্সিজেন যেই গ্রুপটা আছে, ঠিক আছে, অক্সিজেন গ্রুপটাকে আমরা বলি চ্যালকোজেন, ঠিক আছে?
অক্সিজেন গ্রুপটাকে আমরা বলি কি? চ্যালকোজেন। মিস 15 এর একটা নাম আছে নিকোজেন। চ্যালকোজেন। এরপর যেটা আসে তারপর হচ্ছে হ্যালোজেন গ্রুপ। এটাকে আমরা বলছি কি? হ্যালোজেন গ্রুপ। এরপর গ্রুপটাকে আমরা বলি কি? ইনার্ট গ্যাস গ্রুপ। ইনার্ট গ্যাস গ্রুপ। ওকে, মোটামুটি ইনার্ট গ্যাস গ্রুপ হ্যালোজেন জানলেই অর্ধেক হয়ে যায়, কারণ আমরা যে পরিমাণ হ্যালোজেন আর হ্যালোজেন চ্যালকোজেন কার্বন যে পরিমাণ রিঅ্যাক্ট করে। আচ্ছা, এরপর আমি বলি পিরিয়ডিক টেবিলের 6 নাম্বার গ্রুপ এন্ড 7 নাম্বার গ্রুপে। 6 নাম্বার পিরিয়ডে হচ্ছে আমার ল্যান্থেনাইট সিরিজ থাকে এবং 7 নাম্বার পিরিয়ডে 89 থেকে আমার অ্যাক্টিনাইট সিরিজ নামে আরেকটা কি ঢুকে, কয়েকটা এলিমেন্টস ঢুকে। ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটসের মধ্যে ল্যান্থেনাইটসের একটা আর অ্যাক্টিনাইটসের সব কয়টা বেসিক্যালি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস। ল্যান্থেনাইটসের একটা আর অ্যাক্টিনাইটসের সব কয়টা কি? রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস। রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস এর কি ক্যারেক্টারিস্টিক্স কি বলেন, মনে আছে? আমি বলেছিলাম আলফা বিটা গামা রেশিও করতে পারবো। এদের অ্যাটমিক মাস কি হতে হয়? হাই হতে হয়। যখন এদের অ্যাটমিক মাস হাই হয় তারা আনস্টেবল হয়। আনস্টেবল হওয়ার কারণে এরা বেসিক্যালি 3 ধরনের রে কি করে? রেডিয়েট করে, আলফা, বিটা অ্যান্ড গামা। আচ্ছা, এটা গেল হচ্ছে আমরা যেটা হচ্ছে সবাই জানি। এরপর হচ্ছে আরেকভাবে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি, সেটা হচ্ছে এস অরবিটালে এস ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট, এফ ব্লক এলিমেন্ট। সোজা কথা, যেই এলিমেন্টের লাস্ট শেলের লাস্ট ইলেকট্রনটা এসে গিয়ে শেষ হবে সেটা হবে এস ব্লক এলিমেন্ট। প্রথম দিকের গুলো এস ব্লক এলিমেন্ট, পি ডি এফ। ওকে, দে আর এফ ব্লক এলিমেন্টস। ডি ব্লক এলিমেন্টস সাধারণত এই যে মধ্যেরগুলো হচ্ছে ডি ব্লক এলিমেন্টস। এখন ডি ব্লক এলিমেন্টসের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ট্রানজিশন মেটাল। এদের আরেকটা নাম আছে, এটা কি? ট্রানজিশন মেটালস। এখন ট্রানজিশন মেটালস or D block element এদের যদি আমি চার্জের কথা চিন্তা করি, তাহলে দেখবেন যেটা সাধারণত 2 থেকে 3টে ইলেকট্রন ডোনেট করতে পারে। যেমন দেখবেন Fe2+ হয়, আবার Fe3+ হয়। ওয়াই? কেন Fe2+ হচ্ছে আবার Fe3+ও কেন হচ্ছে? এটার বড় কারণ হচ্ছে ট্রানজিশন মেটালে যখন আপনার ইলেকট্রন সে ডোনেট করে, সে সাধারণত ডি অরবিটাল থেকেও ইলেকট্রন ডোনেট করতে পারে। sp সাথে ডি অরবিটাল থেকেও সেই ইলেকট্রন ডোনেট করতে পারে। সে যখন ডি অরবিটাল থেকে ইলেকট্রন ডোনেট করতে পারছে, তখন তার হচ্ছে এই কারণে সে এখানে ফ্ল্যাকচুয়েশন দেখাবে। ওকে, চার্জে ফ্ল্যাকচুয়েশন দেখায়। তাহলে ট্রানজিশন মেটালগুলো সাধারণত চার্জে এই কারণে ফ্ল্যাকচুয়েশন দেখায়, কারণ তার ডি অরবিটাল থেকেও ইলেকট্রন সে ডোনেট করতে পারছে। আচ্ছা, এই গেল আমার পিরিয়ডিক টেবিল মোটামুটি। আর কি আছে এখানে? কিছু এফ ব্লক, আমি কি এফ এর কথা বলছি? এফও কিন্তু কিছু ট্রানজিশন মেটাল আছে।
আচ্ছা, এরপর আসি দ্য কম্পোজিশন অফ কম্পাউন্ডস। একটা মানে মনে করেন দুটো এলিমেন্ট একটার সাথে আরেকটা, এখানে নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন যুক্ত হবে, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন যুক্ত হবে, সালফার অ্যান্ড অক্সিজেন যুক্ত হবে। এখন সালফার অ্যান্ড অক্সিজেন অথবা নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন এরা সাধারণত এমনভাবে যুক্ত হবে, এদের ম্যাস এমনভাবে যুক্ত হবে যে এদের যে রেশিওটা হবে, যুক্ত হওয়ার রেশিওটা কি হবে, হোল নাম্বার রেশিও হতে হবে। ঠিক আছে? If two elements can combine to form more than one compound, the mass of Y that will react with a given mass of X to form compounds can be expressed as a ratio small number, a ratio of small whole numbers. ব্যাপারটা এরকম, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন 1:1 রেশিওতে যুক্ত হতে পারে, আবার নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন 1:1 রেশিওতে যুক্ত হতে পারে, NO তখন তার নাম। নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন 1:2 রেশিওতে যুক্ত হতে পারে, সেটা হবে কি NO2। নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন আমার 2:1 রেশিওতেও যুক্ত হতে পারে, তখন তার নাম হবে কি N2 নাইট্রাস অক্সাইড। এরপর হচ্ছে 2:5 রেশিওতে যুক্ত হতে পারে, তখন এর নাম কি ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড N2O5। এটাই বলছে, দেখেন রেশিওগুলো হোল নাম্বার, রাইট? হোল নাম্বার রেশিও, মাল্টিপল প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শন। সালফারের ক্ষেত্রে SO2 SO3, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে এগুলো আমি পরের চ্যাপ্টারে, আচ্ছা এই যে চার্জেস অফ আয়ন্স, এটার কথা আমি বলছিলাম। দেখেন প্রথম যেই আমার ইগুলা ছিল, প্রথম যেই মেটালগুলো ছিল, প্রথম দিকের বাম দিকের মেটালগুলো দেখেন পজিটিভ একটা চার্জ দিচ্ছে, তার মানে কি একটা চার্জ যুক্ত অ্যানায়ন না। আবার এই দিকে হ্যালোজেন গ্রুপটাকে দেখেন, অ্যানায়ন না, একটা চার্জ যুক্ত অ্যানায়ন। শুধু ট্রানজিশন মেটালগুলো দেখেন, এদের ভিতরে তারা 3, 5, 2, 4, 2, 3 নানানভাবে তারা কি হচ্ছে চার্জ দেখাতে পারছে, এটাই আর কি। আচ্ছা, আমরা মেবি আমাদের নেমিং অফ কম্পাউন্ড উই নো এভরিথিং, এটা আমাদের খুব একটা প্রবলেম হবে না। যেমন হচ্ছে এখানে একটা আছে কম্পাউন্ড, যদি SO3 হয় তাহলে তাকে আমরা কি বলি, নেমিং আপনারা পেরে যাবেন। শুধু একটা জিনিস যদি ফার্স্টে থাকে, ফার্স্টে একটা মলিকিউল থাকে অথবা একটা এলিমেন্ট, একটা অ্যাটম থাকে, তাহলে সেখানে মোনো বলতে হয় না। সামহাও যদি মোনোর জায়গায় দুইটা থাকে তখন আপনাকে এখানে কি আনতে হবে, তখন ডাই আনতে হবে, ট্রাই আনতে হবে। যেমন P4O10, এটা কি এখানে হচ্ছে ডি অক্সাইড বলতে হবে, ডেকাক্সাইড বলা যাবে না, কারণ 10 থাকলে যাবে না। এটা হচ্ছে টেট্রা ফসফরাস ডিঅক্সাইড, কি ডি অক্সাইড, ডে অক্সাইড হবে। আর কি আছে, আর হচ্ছে এটা গেল, এটা ডান। প্রথমটার নাম কি, CCl4 এর নাম, গুড। পরেরটা P2O5, P2N5, ডাই ফসফরাস নাইট্রেট। ওকে, তাহলে তো হলোই। আয়নিক কম্পাউন্ড যখন হবে তখন আয়নিক কম্পাউন্ড শেখানো যাবে। ওকে, ঠিক আছে, এখানে এরকম আর কিছু নাই, মোটামুটি পারা যাবে না। এখান থেকে দেখে নিন, প্র্যাকটিস করে নিন, আমি আজকে এটা দিয়ে দেবো। আচ্ছা, পজ করেন।